বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে চট্টগ্রাম থেকে আছেন সহকর্মী আহসান রিটন। রিটন, চট্টগ্রামের বন্যা কবলিত মানুষ কি পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে এবং সাপে কাটা রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে কিনা জানাবেন আমাদেরকে। দেখুন, আপনার দ্বিতীয় প্রশ্ন দিয়ে শুরু করি। আমরা ইতিমধ্যে জেনেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম নগরীতে মোট 85 জনকে সাপে কেটেছে বলে একটি খবর আমরা পেয়েছি। গতকাল সিভিল সার্জনের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলছেন সেটি হচ্ছে, যেহেতু এখন বন্যার পানিতে সবগুলো উপজেলা তলিয়ে গেছে পানির নিচে, সঙ্গত কারণে যে সমস্ত সাপের আবাসস্থল রয়েছে সেগুলো ধ্বংস হয়ে গেছে এবং সেই কারণে সেই সাপগুলো মানুষের বাসা বাড়িতে প্রবেশ করা শুরু করেছে এবং অসাবধানবশত তাদের গায়ে কারো পা পড়লে তারা আসলে কামড় দিচ্ছে। তবে একটি বিষয়, সেটি হচ্ছে যে সমস্ত সাপে কাটছে সেই সাপগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে পানিতে বাস করে সাধারণ ঢোড়া সাপ, যেগুলো ঢোড়া সাপ নিয়ে আমাদের দেশে পরিচিত, সেই সাপগুলোই মূলত কামড়েছে। এবং এই পর্যন্ত যাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য উপজেলা হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, তাদের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকিরা আসলে প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে তারা স্ব বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং এক্ষেত্রে সিভিল সার্জনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, যে পরিমাণ অ্যান্টিভেনম বিভিন্ন উপজেলাগুলোতে থাকার কথা সেই পরিমাণ অ্যান্টিভেনম মজুদ আছে এবং সেগুলো প্রয়োগ করার ফলেই যারা সাপের কামড়ে আক্রান্ত হয়েছে তারা খুব নিরাপদে বাড়িতে ফিরে যাচ্ছেন। এবং তিনি যেটি বলছেন সেটি হচ্ছে, সাপের কামড় কিংবা সাপ দেখলে আতঙ্কিত না হয়ে তাদেরকে বিরক্ত না করা এবং যতটুকু পারা তাদের কাছ থেকে দূরে থাকাটাই সে বলে তারা মনে করছেন। অপরদিকে আপনি ত্রাণের কথা বলছিলেন, আমরা গত 2-3 দিন ধরে চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া সহ বেশ কিছু জায়গা ঘুরে এসেছি। সেখানে আসলে আমরা দেখছি সরকারের পক্ষ থেকে যে ত্রাণগুলো দেওয়া হচ্ছে সেই ত্রাণগুলো আসলে পর্যাপ্ত নয় বলে সেখানকার লোকজন আমাদেরকে অভিযোগ করেছেন। অনেকে বলছেন যে একই ব্যক্তি একাধিকবার ত্রাণ পাচ্ছে, কিন্তু যারা আসলে ক্ষতিগ্রস্ত মূলত তারা আসলে পর্যাপ্ত কিংবা কাঙ্ক্ষিত যে ত্রাণ সেটি তারা পাচ্ছে না। এবং এই ক্ষেত্রে সুষম বন্টন যাতে হয় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন। এটি নিয়ে জেলা প্রশাসক এবং অন্যান্য যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ত্রাণ যাতে প্রতিটি মানুষ ঠিকঠাকভাবে পায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা কাজ করছেন এবং এই ত্রাণ নিয়ে যদি কেউ নয়ছয় করে থাকে সেই ক্ষেত্রে আসলে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা আসলে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে। তো আমরা দেখছি গত 3-4 দিন আগে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা এবং চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতার কবলে যেরকম ছিল সেটি আসলে ক্রমশ কমতে শুরু করেছে। গত 24 ঘন্টায় চট্টগ্রামে 163.03 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। গত 3-4 দিন ধরে যেরকম মুষলধারে বৃষ্টি আমরা দেখেছিলাম সেটি আসলে এখন নেই। তবু বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেমে থেমে, সেটি যেহেতু লম্বা সময় ধরে হচ্ছে না সেই কারণে আসলে জলাবদ্ধতা খুব বেশি হচ্ছে না। তো সবকিছু মিলে বলা যায় যে বন্যা পরিস্থিতি এখন ক্রমশ ভালোর দিকে রয়েছে। চট্টগ্রাম থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিটন। আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। এবারে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, জেলায় বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা কি এবং ভবন ধস ঠেকাতে কোনো তৎপরতা আছে কিনা? কক্সবাজারে মূলত 73টি ইউনিয়নের মধ্যে 69টি ইউনিয়ন যে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার জেলা প্রশাসক আব্দুল মান্নান। তিনি বলেছেন কক্সবাজারের যে 69টি ইউনিয়ন রয়েছে তার মধ্যে বেশি এবং কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব এলাকায় এখনো পর্যন্ত অন্ততপক্ষে প্রায় 150 গ্রাম পানিবন্দী অবস্থায় রয়েছে। যেহেতু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কক্সবাজারের চকরিয়া এবং পেকুয়া উপজেলায়। এই সকল উপজেলায় এখনো পর্যন্ত পানি আছে, অনেকেই পানিবন্দী হিসাবে আছেন। আমরা দেখেছি বেশিরভাগ মানুষ আশ্রয় কেন্দ্রে চলে গেছেন। তো আসলে সবকিছু মিলিয়ে এখানে আমরা দেখেছি যে সকল পানিবন্দী এলাকায় মানুষ রয়েছেন তাদেরকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এবং সরকারিভাবে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। তবে যে সকল আক্রান্ত এলাকা আছেন যে সরকারিভাবে যে ত্রাণ দেওয়া হচ্ছে সেটি পর্যাপ্ত নয় বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এমনটি অভিযোগ রয়েছে, এক ব্যক্তি একাধিকবার ত্রাণ পেয়েছেন, কিন্তু অনেক খুব দুর্গম এলাকা হয়ে যাওয়ার কারণে সেই সকল এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছাচ্ছে না, সেরকমই অভিযোগ রয়েছে। তবে ত্রাণ যাতে সুষম বন্টন হয় সেই বিষয়ে নজরদারি রাখার জন্য অনেকেই অনুরোধ করেছেন। আপনি জানেন কক্সবাজারে এই গত এক সপ্তাহের মধ্যে কক্সবাজার জেলায় পাহাড় ধসে মারা গেছে 20 জন।
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মারা গেছে 13 জন এবং এই পৃথক পাহাড় ধসের ঘটনায় কক্সবাজারের বিভিন্ন জায়গায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। বানের প্রাণীর স্রোতে ভেসে গেছে কক্সবাজারের বিভিন্ন এলাকায় 10 জন। তো এ সকল এলাকায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা মৃত্যু হয়েছে তাদেরকে যে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী কিংবা আর্থিকভাবে সহযোগিতা করা হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তবে আপনি জানেন যেহেতু এখনো পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসের যে আশঙ্কা সেটি এখনো পর্যন্ত থেকে গেছে। অনেকে আমরা দেখেছি ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের উপরে কিংবা পাহাড়ের নিচে তারা বসবাস করছেন। এ সকল মানুষদেরকে নিরাপদে সরিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময় আমরা দেখেছি মাইকিং করতে দেখেছি। তবে এখনো পর্যন্ত এই প্রশাসনের নির্দেশনা অনেকেই মানছে, আবার অনেকেই মানছে না। যেহেতু আপনি জানেন কক্সবাজারে জমির দাম অনেক বেশি হওয়ার কারণে পাহাড়ি এলাকায় অনেকেই যে কম মূল্যে জমি পাওয়া যায় সেই কারণে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন। প্রতি বছর বর্ষা কিংবা ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের যে ঝুঁকি সেটি রয়ে যায়। তবে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা বলছেন তাদেরকে অন্যত্র যদি পুনর্বাসন করা হয় তাহলে তারা পাহাড়ে যে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন সেটি অনেকটা কমে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। কক্সবাজার থেকে সর্বশেষ বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।